আসসালামু আলাইকুম। বলো কোন প্রিয় নামে ডাকি এই গল্পের প্রথম পর্বের প্রথম অংশ নিয়ে আইসা পড়ছি। দেখতে আসলেই কি বিয়ে হয়ে যায়? ওরা এমনিতেই দেখে চলে যাবে। কিন্তু কিন্তু এই কথাটা বললেও সামান্য দেখতে আসা থেকেই পুনমের বিয়েটা হয়ে গেল। ওরা এমনি এমনি দেখেই চলে গেল না। কিংকর্তব্য বিমূঢ় হয়ে লেকচারার মানবটির দিকে এক পলক তাকিয়েও চোখ নামিয়ে ফেলল। ইচ্ছে নেই লোকটাকে দেখার। দেখতে শুনতে ভদ্র হলেও আদতে ভদ্র নাকি কে জানে। ভদ্র হলে তো একবার ওর মতামত নেওয়ার প্রয়োজন বোধ করত নাকি। ওর পরিবার বাই কেমন জানা নেই, চেনা নেই, পরিচয় নেই, এমন একটা লোকের সাথে বিয়ে দিয়ে দিল। হয় নাকি সংসার ওভাবে? কিভাবে সম্ভব? পুতুল খেলা মনে হয়। ঘুম থেকে উঠলাম, রাঁধলাম, খেলাম, ঘুমিয়ে গেলাম, দিন শেষ। অতঃপর কাটিয়ে দিলাম জীবন। এইসব ভাবতেই যেন পুনমের চিনচিনিয়ে বুক ব্যথা করছে। এই যে পুনমের পাশে পাথরের ন্যায় বসে থাকা নওশাদ বিন নাসির, পুনমের বড় ভাই প্রতীকের কলিগের শ্যালক। সপ্তাহখানেক আগে ঘরে এই নাম নিয়েই একটু গুঞ্জন উঠেছিল। পুনম শক্ত গলায় সাফ সাফ জানিয়ে দেয় ও এখন পড়াশুনো শেষ না করে কিছুতেই বিয়ে করবে না, কিছুতেই করবে না। প্রতীক তাও ইতিউতি করে। ছেলেটা ভালো, ভদ্র, শিক্ষিত। প্রীতমও তাল মেলায়। এত ভালো ছেলে হাতছাড়া করলে ভুর হবে। পুনম দুই ভাইয়ের সাথে পেরে ওঠে না। শেষমেশ ওর আম্মু পাপিয়া বেগমকে বোঝায়। পাপিয়াও মেয়ের পক্ষে কথা বলে ছেলেদেরকে বোঝায়, পড়াশোনা করতে যাচ্ছে করুক না, যাকে বিয়ে দিবে সেই তো রাজি না, কি করার আর। কিন্তু সমস্যা বাধে গত পরশুরাতে। পুনম বুধবারে ভার্সিটি থেকে ওর এক ছেলে বন্ধু তন্ময় আর ওর বেস্ট ফ্রেন্ড সিরাতের সাথে রেস্টুরেন্টে গিয়েছিল। সিরাত মাঝখানো ওয়াশরুমে যায়। পুনম আর তন্ময় বসে তখন গল্প করছিল, এবং সেটাই দেখে প্রীতমের বন্ধু। প্রীতমের সেই বন্ধু তৎক্ষণাৎ প্রীতমকে জানিয়েছে, এবং সেটা নিয়েই প্রীতম বুধবার রাতে বেশ ঝামেলা করেছে। নেহাতি বন্ধু, অন্য কিছু নয়। পুনম বারবার বলেছে ছেলেটা শুধুমাত্র ওর ভার্সিটির বন্ধু, অন্য কিছু না। ওদের সাথে সিরাতও ছিল, কিন্তু কেউই বিশ্বাস করল না। উল্টো ফোড়ন কেটে প্রতীকের বউ নিশা বলে, যদি শুধু বন্ধুই হয় তাহলে তুমি বিয়ে করতে রাজি হচ্ছ না কেন? বিয়ে করতে রাজি হয়ে গেলে তো কেউ আর সন্দেহ করবে না। বয়স ২২, কদিন পরে ২৩ হবে। এটাই তো একটা মেয়ের বিয়ের উপযুক্ত সময়। সম্পর্ক না থাকলে তো দ্বিমত করার কথা নয়। পুনমও তেজ দেখিয়ে বলেছে, রাজি না হওয়ার কারণ হিসেবে আমার কারো সাথে সম্পর্ক আছে এমনটা ভাবার পিছনে যুক্তি আছে কোনো? একটা সাধারণ কথা বলেছি, আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। আমি মানসিকভাবে প্রস্তুত নই। অন্তত অনার্সটা শেষ করতে চাচ্ছি। পরিপ্রেক্ষিতে প্রীতম রেগেমেগে যা ইচ্ছে বলেছে। পুনমের জন্য ওকে কথা শুনতে হয়েছে এটা সেটা। পুনম উচ্চস্বরে নিজের হয়ে সাফাই গিয়ে প্রতিবাদ করার বিনিময়ে প্রীতমের হাতে থাপ্পড়ও খেয়েছে। প্রতীকের দিকে অশ্রুসিক্ত নজরে তাকিয়েও লাভ হয়নি। প্রতীক সেদিন রাতেই ওর কলিগের সাথে কথা বলে সবটা ঠিকঠাক করে ফেলে, অর্থাৎ বিয়ের কথা পাকাপোক্ত করে ফেলে। কিন্তু পুনমকে কিছু জানানো হয়নি। আজ সকাল আনুমানিক ৯টার দিকে নিশা একটা লাল শাড়ি দিয়ে বলেছে তৈরি হয়ে নিতে, আজই ওর বিয়ে। পুনম স্তব্ধ হয়ে বসেছিল অনেকক্ষণ। পরিবারের লোকজনেরাই এতটা অবিশ্বাস করে? কখনো কি তারা দেখেছে ওর কোনো উচ্ছৃঙ্খল আচরণ যে এমন করতে হবে? পুনম কেঁদেছে অনেকটা সময় ধরে, হাউমাউ করে। রাগ সবার ওপরই, এমনকি পাপিয়ার ওপরও। ওর আম্মু ওপে জানায়নি এটাই পুনম মানতে পারছে না। অথচ পুনম পাপিয়াকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে, সব কথা শেয়ার করে। উনি তো জানত মেয়ের কোনো সম্পর্ক নেই, তাও ছোট ছেলের মিথ্যা অভিযোগ শুনে উনিও পাল্টি গিয়ে গেলেন কি করে? পুনম লম্বা শ্বাস ফেলে নিজেকে শান্ত করে। জেদের বসে আর টু শব্দ পর্যন্ত করেনি। নিজের হয়ে সাফাই গায়নি, কিচ্ছু বলেনি, কিচ্ছু না। কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করে, এই যে আজ এই বাড়ি থেকে বেরোবে, মরলেও ফিরবে না, কক্ষনো না। ভাবতে ভাবতেই পুনমের চোখে পানি চলে আসে। সন্তর্পাড়ে সকলের অলক্ষ্যে মুছেও নেয়। পুনম চোরা চোখে তাকিয়ে দেখে প্রীতম, প্রতীক দুজনে নৌশাদ বিন নাসিরের দুলাভাইদের সাথে কথা বলছে। নৌশাদের সাথে ওর মেজো আর সেজো বোন, ৪ দুলাভাই, বড় বোনের ছেলে আরিফ এসেছে। খুবই ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে। পুনম এমন বিয়ে চায়নি, সবসময় একটা জমজমাট বিয়ে চেয়েছিল। পুনমের এখন হুট করেই এই নৌশাদ বিন নাসিরের উপর রাগ হচ্ছে। ওর বিয়েতে মত আছে কিনা লোকটা একবারও জানতে চেয়েছে, চায়নি। পুনমের একটা মায়াভরা সুন্দর সংসার, সুন্দর দাম্পত্যের স্বপ্ন ছিল। সবাই মিলে সবটা ধ্বংস করে দিল, একদম ধূলিসাৎ করে দিল। এই নৌশাদের পরিবারে কয়জন সদস্য পুনম জানে না। নৌশাদের গলার স্বর কেমন পুনম তাও জানে না। নৌশাদ দৃষ্টিভঙ্গি কেমন পুনম তাও জানে না। নৌশাদ পুরুষ মানুষ হিসেবে কেমন পুনম তাও জানে না। শুধু জানি অদ্বিতীয়া মাহনুর পুনমের স্বামী নৌশাদ বিন নাসির, যার সাথে ভালো মন্দ যাই হোক না কেন পুনমকে সারা জীবন থাকতে হবে, কারণ ও আর এখানে আসবে না। যদি জীবনে এমন পরিস্থিতি উপস্থিত হয় পুনমকে ভাগ্যের নির্মম পরিহাসে ঠকে গিয়ে ভাইদের আশ্রয়ে আসতে হতে পারে, তাহলে তার আগেই পুনম ভাস দেবে, তবু এখানে ফিরবে না।
বিকালের আগে আগেই পুনমকে বিদায় জানানো হলো। সকলে ঢঙের কাদা কেঁদেছে। পুনমকে জড়িয়ে ধরে পাপিয়ার সে কান্না। পুনম টু শব্দও করেনি। মেয়েকে অবিশ্বাস করে তার মতের তোয়াক্কা না করে জোর করে বিয়ে দিতে পারলে বিদায়ের সময় তো ওভাবে ঢঙের কান্না না কাঁদলেই হয়। প্রতীক বোনের মাথায় হাত বুলিয়ে কেবল শান্ত গলায় বলে, ভাইয়া, যা করেছি তোর ভালোর জন্য করেছি। পুনম মনে মনে ব্যঙ্গ করে। কারো সাথে কোনো রকম বাক্য বিনিময় করে না। সব ঢঙের কথা। নিজেদের মতো থাকার জন্য ওকে ইচ্ছে করে ঘর থেকে সরিয়েছে। প্রীতম তো বানোয়াট কাহিনী বলে অযথা ঝামেলা বাড়িয়ে ওকে বাড়ি থেকে বিদায় করল, যাতে ওর প্রেমিকাকে ঘরে তুলতে পারে। ওই মেয়ে তো বলেছেই বোনকে বিয়ে দিয়ে বিদায় না করলে ও এখন প্রীতমকে বিয়ে করবে না। ননদের হ্যাপা ওই মেয়ে সামলাতে পারবে না, তাই প্রীতম এই কাজ করেছে। পুনম কি জানে না নাকি? সবই জানে, সব ছলাকলা। নৌশাদ বিন নাসির বাবা মায়ের ষষ্ঠ তথা সর্বকনিষ্ঠ সন্তান। 5 মেয়ের পর অবশেষে প্রাপ্ত মানিক। নৌশাদের আব্বু নৌশাদের 8 বছর বয়স থাকতেই মারা গেছে। নৌশাদের আম্মু হোসনে আরাও গত বছর খানেক হবে। তাই বড় বোন হাসনা হেনা ভালো একটা পরিবারের মেয়েকে নৌশাদের বউয়ের হিসেবে আনতে চেয়েছে। বোনেদের সংসার আছে, ভাইয়েরও তো গতি করা দরকার। বয়স তো কম না, একা থাকবে তা তো হয় না। প্রায় 1 বছর ধরে অনেক মেয়ে দেখেছে, কোনোটাই মনোমত হয় না। ওরা নৌশাদের জন্য বিশ্বসুন্দরী চায়নি, চেয়েছে নম্র ভদ্র পরিবারের মেয়ে, যে ওনার ছোট ভাইকে আদরে যত্নে রাখবে, প্রকৃত স্ত্রীর মতো সাথে থাকবে, সুখ দুঃখের সাথী হিসেবে। পুনমকে দেখে 5 বোনের তেমন ধাঁচের মেয়েই মনে হয়েছে। হাসনা হেনা নৌশাদের চেয়ে বয়সে 17 বছরের বড়। এক এক করে বেলি, বকুল, জবা, জুই, তারপর নৌশাদ। জুইনের স্বামী তারেকের কলিগ প্রতীক। তারেক শ্যালকের জন্য মেয়ে দেখছিল, প্রতীকও পাপিয়ার কথা মতো ভালো একটা ছেলের খোঁজ করছিল। কেননা বিয়ে দিব বললেই তো বিয়ে হয়ে যায় না, দেখতে শুনতেও তো বছর 2-3 পার হয়ে যায়। এভাবেই এক এক করে মিলের হয়ে গেল 2। নৌশাদ বউ নিয়ে এসেছে সন্ধ্যার দিকে। এখন সময়টা 8:30টার মতো। পুনম বিয়ের শাড়ি পাল্টে লাল রঙের সুতি শাড়ি ওড়ে মাথায় ঘোমটা দিয়ে পুতুলের মতো বসে আছে। পুনমকে ঘিরে ওর ভাগ্নিরা বসা। পুনমের সমবয়সী বকুলের ছোট মেয়ে রুমঝুম কর গুনে গুনে বলছে, আমার বড় খালামণি, মানে তোমার হাসনা হেনা আপার মেয়ে হলো ইসরাত আপু। আপু তোমার থেকে 3 বছরের বড়, আর আরিফ ভাইয়া হলো মামার চাইতে 2 বছরের ছোট, সেই হিসেবে তোমার চাইতে 6 বছরের বড়। পুনম ইসরাতের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। রুমঝুম নিজের মতো বলতে লাগল, বেলি খালামণি, মানে তোমার বেলি আপার 3 ছেলে। মাহতাব ভাইয়া তোমার বড়, মাহাদি তোমার সমবয়সী, আর মুমিন তোমার ছোট। আমার আম্মু, মানে তোমার বকুল আপার বড় মেয়ে হলো রিমি আপু। আপু তোমার থেকে 2 বছরের বড়, আর ওনার ছোট মেয়ে হলাম আমি রুমঝুম। তুমি আর আমি সমবয়সী। জবা খালামণি, মানে তোমার জবা আপার 2টো যমজ মেয়ে, জেরিন, জাইমা। ওরা তোমার চাইতে 2 বছরের ছোট, মানে ভার্সিটির প্রথম বর্ষে পড়ে। ওদের ভাই হলো জিসান, এসএসসি দেবে এইবার। জুই খালামণির 2টো ছেলে 1 মেয়ে। তাহিয়া ইন্টারে পড়ে, ছেলেদের মধ্যে বড়জন তিহান ক্লাস 6-এ পড়ে, আরেকজন তুহিন ক্লাস 4-এ পড়ে। ইসরাত পুনমের মুখ ভালো করে দেখে বলে, কিছু মনে আছে আদৌ তোমার? পুনম দুদিকে মাথা নাড়ায়। রিমি হেসে বলে, প্যারা নিও না, এতগুলো ভাগ্নি ভাগ্নি তোমার, দেখতে দেখতেই চিনে যাবে, নাম মুখস্থ করতে হবে না। রুমঝুম বাবু হয়ে বসে বলে, এত কষ্ট করে সব বললাম, অন্তত আম্মু খালামনির নাম মুখস্থ রাখো। পুনম মাথা কাত করে। জাইমা বালে হাত দিয়ে বলে, তুমি কি ইন্ট্রোভার্ট নাকি লজ্জা পাচ্ছ আমাদের দেখে? পুনম জবাব দেয় না। জাইমা গালে হাত দিয়ে রেখেই বলে, আমি শুধু ভাবছি তুমি যদি সত্যি সত্যি ইন্ট্রোভার্ট হয়ে থাকো, তাহলে 2 ইন্ট্রোভার্টের সংসার ঠিক কেমন হবে? রিমি কপাল কুঁচকে বলে, আনইজি ফিল করো না, প্লিজ, আমরাই। হতে পারে ভাগ্নিরা তোমার চেয়ে বয়সে বড়, তবে ভাগ্নিরা খুব ভালো। অন্যান্য ভাগ্নিদের মতো কুটনামি কেউ করবে না। ইশরাত মজা করে বলে, আমরা বউটা ভালোই পেয়েছি তাহলে, কথাবার্তা কম বলে, মুখ বুজে থাকবে। ছেলের জন্য তো এমন বউই খুঁজেছিলাম। জাইমা পাশ থেকে গলার স্বর মোটা করে বলে, আমরা তোমার শাশুড়ি কিন্তু মাহানুর, মান্যগণ্য করবে, আমরাও তোমাকে ভালোবাসব। তা কি যেন বলছিলে? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ফুলের নামগুলোই কি আপাদের ভালো নাম? পুনমের ক্ষীণ কণ্ঠ। জি, ইশরাত বলে। একটা কথা বলি? পারমিশন নিচ্ছ কেন? বলে ফেলো। আসল শাশুড়ি ভাবছ নাকি? আমাদের তোমার শাশুড়ির মতো শেষ বছরে ছেলে জন্ম দেওয়ার মতো এনার্জি নেই, জাইমা বলে। ইশরাত এমন কথা বলায় ভমকে ওঠে। জাইমা মুখ কুচকে ফেলে। রুমঝুম পুনমকে বলে, তুমি বলো। পুনম সবার মুখ দেখে বলে, ছোট জনের নামটা শিমুল বা শাপলা রাখলেই তো পারত। ইশরাত সরু চোখে তাকিয়ে বলে, মামার কথা বলছ? পুনম মাথা ঝাঁকায়। জেরিন মুখটা কেমন করে বলে,
শেষ বয়সের লাঠি বংশের বাতির একটা জম্পেশ নাম রেখেছে। অবশ্য আম্মুদেরটাও খারাপ না, তবে মামার নাম শিমুল হলে পারফেক্ট হতো। 5 বোন চম্পা, আমি এক আদরের নিরামিষ ভাই শিমুল। জাইমা হাসতে হাসতে বলে, শেষ বয়সের বাচ্চার নাম শাপলা হলেই ভালো হতো, জাতীয় ফুল শাপলা। ইশরাত চাপা স্বরে ধমক দিয়ে বলে, জেরিন, জাইমা, এভাবে বলতে নিষেধ করেছি না একবার? নানিকে নিয়ে মামাকে নিয়ে এসব কি কথা? জাইমা কপাল কুঁচকে বলে, ধুর, তোমাকে মাঝে মাঝে আমার মামার মতো লাগে। নানি তো ছেলের আশা করতে করতেই 5 মেয়ে জন্ম দিয়েছে নাকি? দিলেও তোর কি, এভাবে বলবি না, ভালো দেখায় না। এই টোনে কথা বলাটা মামা ছাড়া আর কাউকে মানায় না। রিমি বলে, মামার সাথে ফাজলামো করো না মামি, সাবধান। রুমঝুম বলে, মামা একটা সাংঘাতিক মানুষ, আমরা সবাই, ইভেন আরিফ ভাইয়া পর্যন্ত মামার হাতে চড় খেয়েছে। মামাকে দেখলে মনে হতে পারে খুব ঠান্ডা শীতল, কিন্তু তুমিও যদি এমন ভেবে থাকো তাহলে জীবনের চরম বোকামি করবে। মামা ভীষণ রাগী, ভীষণ গরম একটা মানুষ। জেরিন তাল মিলিয়ে বলে, কথায় আছে না মামার বাড়ি রসের হাড়ি, আমাদের জন্য হলো মামার বাড়ি মামার হাতে চরের বাড়ি। একটু এদিক থেকে ওদিক হলেই কান বরাবর একটা চর। তোমাদের বিয়ে তো এমনি কোনো অনুষ্ঠান ছাড়া হয়েছে, গান বাজনা বাদ দিলাম। ইশরাত আপুর হলুদে বড় খালু কিছু বলেনি, কিন্তু মামা রাত 11:30টার পর আর গান চালাতে দেয়নি। এটা কোনো কথা? ইশরাত হামি দিয়ে বলে, ভালোই হয়েছে, আমার ঘুম পাচ্ছিল অনেক। মামা ভাগ্যিস সাউন্ড বক্স বন্ধ করেছে, নইলে আমি স্টেজেই ঘুমিয়ে যেতাম। জাইমা বলে, তুমি আর আরিফ ভাইয়া হুবাহু মামার মতো, এমন রসকসহীন হলে চলে? দুলাভাই থাকে কিভাবে তোমার সাথে? জিজ্ঞাসা করে আয় কিভাবে থাকে। রুমঝুম বলে, জানো মামি, মামা আজকেও তুহিনকে চড় মেরেছে। পুনাম চোখ বড় করে বলে, আজকে? জেরিন মাথা দুলিয়ে বলে, তুহিন তো সবার ছোট আমাদের। তুহিন সম্ভবত তিহানকে ফাক বলেছে, সেটা আবার মামা শুনেছে। ওটা শুনেই মামা তুহিনকে ঠাঁটি একটা চড় মেরেছে। ইশরাত বলে, ঠিক কাজ করেছে, ক্লাস 4-এ পড়ে সবে, নাক টিপলে দুধ বেরোবে, এখনই গালিগালাজ দেয়, থাপ্পড় দিবে না তো কি করবে? সবাই আবারও কপাল কুচকে ফেলল। ইশরাত ওর বেনি ঠিকঠাক করে বলে, আচ্ছা তোরা কন্টিনিউ কর। জাইমা হেসে বলে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বর বেশে, বিয়ের পাঞ্জাবি পরে, চটটা মেরেই গাড়িতে উঠেছে। জবা তখন রুমে আসে, একজোট হয়ে গল্প করতে দেখে প্রশ্ন করে, কি নিয়ে কথা হচ্ছে? তোমাদের ভাইয়ের মেজাজ নিয়ে। মামিকে আগে থেকেই সতর্ক করছে, যাতে একটু সাবধানে মামার সাথে কথা বলে। মামার বেশ ভালোই বদনাম করছে ওরা। ইশরাত বলে, ওকে এসব বলছিস কেন? মেয়েটা নতুন, বাবুর সাথে দুটো কথা হলো না এখনো, এর আগেই ভয় ঢুকাচ্ছিস কেন? ধরো আম্মু, মামা যদি মামিকেও থাপ্পড় মারে? কি বলি সেগুলো? বাবু পুনামকে মারবে কেন? বউকে মারার মতো ছেলেও? তুমি তোমাদের ভাইকে বিশ্বাস করো খালামণি? আমরা কেউ করি না। বলা নেই কওয়া নেই, কি থেকে কি মাইর খেয়ে বসলাম। এটা কেমন কথা? আমাদের মধ্যে সবাই মামার হাতের স্পেশাল থাপ্পড় খেয়েছি। তোরা দোষ করিস বলেই চর খাস। বাবু মেজাজি ঠিক আছে, বাবুর মাথা গরম হতে পারে, তবে ও বদমেজাজি না। ও কারণ ছড়া কিচ্ছু করে না। ওর সামনে অযথা শয়তানি করিস কেন? তোদের তো 2-3 বার ওয়ার্নিং দেওয়া হয়, তারপর সিধে না হলে চর দিবে না তো কি করবে? ও যা যা অপছন্দ করে তাই তাই করতে হয় তোদের নাকি? ইশরাত তাল মিলিয়ে বলে, সেটাই, বাবা বাসায় বাইরে গেলেই তো করতে পারে। বাবা বাসায় থাকাকালীন লুকিয়ে আকাম করে, পরে ধরা খেয়ে মাইর খায়। বাবা বেশি নিরামিষ, তাই এমন করে। তুমিও অমন নিরামিষ। দুলাভাইয়ের মনের অবস্থা কেমন জানো? কেমন? ইশরাত সরু চোখে তাকিয়ে বলে, আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়াও করিতে পারি না চিৎকার। ইশরাত জেরিনের মাথায় একটা গাট্টা মারে। এদের কাহিনী দেখে পুনমের মাথা ঘোরাচ্ছে রীতিমতো। জবা তাড়া দিয়ে বলে, আয় খেতে আয়। পুনম, তুমিও আসো। ইশরাত বিছানা থেকে নেমে বলে, আরিফ ভাইয়া মাহতাব ওরা কোথায়? ঘর সাজায়। জেরিন হেসে বলে, নানি সেই একটা কাজ করেছে আম্মু, আমরা ভাগিনা ভাগ্নিরা তাই মামার বিয়ে খেতে পারছি, বাসর সাজাতে পারছি। জবা চোখ রাঙিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পুনমকে ডাইনিং টেবিলে নেওয়া হলো। নওশাদ আগে থেকেই বসেছিল টেবিলে। পুনমকে ওর পাশে বসানো হলো। সবাই সুবোধ বালিকা বালিকা হয়ে রইল। এতক্ষণ লুকিয়ে পিঠ পিছনে এত যে বদনাম করা হচ্ছিল তা বোঝার উপায় নেই। জুই খাবার শুরুর আগে শর্ত দিয়েছে, নওশাদ বা পুনম কেউই নিজের হাতে খেতে পারবে না। পুনম নওশাদকে খাইয়ে দেবে, নওশাদ পুনমকে। নওশাদের মুখে হালকা বিরক্তির ছাপ, তবে অগ্রাহ্য করল না। পুনমও একরাশ সংকোচ নিয়ে নওশাদকে দুলোকমা খাইয়ে দিল, তারপর যে যার মতো নিজের হাতেই খেল। খাওয়া শেষ হতেই জেরিন আমতা আমতা করে বলে, মামা একটা ছবি তুলব? তোলো। নওশাদ হাতের ঘড়ি খুলে বলে, বলছিলাম কি তোমাদের দুজনের একটা ছবি তুলব। তোলো, ভ্রুকুচকে বলে।
মামির আরেকটু পাশে গিয়ে বসো, জাইমা বলে। নওশাদ বিনা বাক্যব্যয় পুনমের দিকে একটু চেপে বসে। ইশরাত বলে, মামির কাঁধে একটু হাত রাখো। নওশাদের ভ্রু আরও কুঁচকে গেল। জেরিন আমতামতা করে বলে, ছবিটা ভালো উঠত তাহলে। নওশাদ বাঁ হাত আলতো করে পুনমের বাঁ কাঁধে রাখে। এতে পুনমের ডান বাহু নওশাদের বুকের সাথে লেগে যায়। পুনম শক্ত হয়ে যায় যেন, মাথা নত করে ফেলে। আতরের মারাত্মক সুঘ্রাণ নাকে লাগে। চলমান।